আমার নাম প্রিয়নাথ জোয়ারদার। বিজ্ঞান যেখানে শেষ সেইখান থেকে আমার কৌতূহল ও আগ্রহের শুরু। ছোটবেলা থেকেই ভূতে আমার ভীষণ ভয়। অশরীরী অলৌকিক ভূত প্রেত পিশাচ আমাকে ভীষণ ভয় পাইয়ে দিত। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যখনই এ জাতীয় কোনো কাহিনী শুনতাম তখনই খুব ভয় পেতাম। পরে বড় হয়ে কাঠমান্ডুর এক সন্ন্যাসীর পরামর্শে আমি ভূত প্রেতের ভয় কাটানোর জন্য অভিনব এক পথ ধরি, ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো। সুতরাং সেই 25-26 বছর বয়স থেকেই আবার ভূত চর্চার কাজ শুরু হয়েছে। আজ এই পরিণত বয়সে এসেও সে কাজ থামেনি। এই 3 যুগ সময় কখন যেন আমার নাম প্রিয়নাথের বদলে ভূতনাথ হয়ে গেছে। সমবয়সী বা গুরুজনরা সামনেই ভূতনাথ বলে ডাকেন, আর ছোট যারা তারা বলে আড়ালে। ভয় কাটাতে গেলে সবার আগে জানার দরকার পড়ে আমরা ঠিক কিসে ভয় পেয়েছি, অর্থাৎ ভয়ের বিরুদ্ধে যে লড়াই, তা চিরকালই এক অন্বেষণ। কিন্তু মাঝে মধ্যে সেই অন্বেষণ করতে গিয়ে আবার ঘুরে ফিরে সেই আতঙ্কের কাছেই এসে পড়ি আমরা। মানুষ পাল্টে যায়, মুখ বদলায়, কেবল পড়ে থাকে আদি ও অকৃত্রিম ভয়। থাকুন অনিশ দেবের গল্প ভয় পাওয়া মানুষ। চিৎকারটা শুনেই প্রিয়নাথ জোয়ারদার থমকে দাঁড়িয়ে পড়লেন। চিৎকারটার মধ্যে যেন হিম বরফকুচি মেশানো ছিল। চিৎকারটা যতক্ষণ ধরে চলছিল ততক্ষণের জন্য করিডোরের আলোটা যেন মলিন হয়ে গেল। হঠাৎ ভোল্টেজ কমে গেলে যেমন হয়, তারপর সেই ভয় পাইয়ে দেওয়া চিৎকারের রেশ শেষ হয়ে যেতে বাল্বটা আবার তেজ ফিরে পেল। বিনোদ নারায়ণ প্রিয়নাথের সামনে 2-1 পা এগিয়ে দাঁড়িয়েছিলেন। তার কপালে চিন্তার রেখা ফুটে উঠছিল। মুখে আলতো করে হাত বুলিয়ে নিয়ে নরম গলায় বললেন, হ্যাঁ সুনীত, ওর কথাই আপনাকে বলছিলাম। তেতলার ওই পেছনের দিকটায় থাকে। প্রিয়নাথ চিৎকারটার কথাই ভাবছিলেন। এমন চিৎকার বুকের ভেতর পর্যন্ত আঁচড় টেনে দেয়। খুব নিচু পর্দায় শুরু হয়ে ধাপে ধাপে ওপরে উঠছে, যেন ঘোরানো লোহার সিঁড়ি বেয়ে কেউ আইফেল টাওয়ারের মাথায় পৌঁছাতে চাইছে। আর যতই ওপরে উঠছে গলার স্বর ততই চৌচির হয়ে যাচ্ছে। মৃত্যুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ হয়তো এরকম চিৎকার করে, হয়তো ভাবে এই চিৎকারটা তাকে বাঁচিয়ে দেবে। যত উঁচু পর্দায় চিৎকার করতে পারবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বেশি। চিৎকারটা শেষ হবার পর কয়েক সেকেন্ড যেন আলপিন নিস্তব্ধতা। তারপর বিনোদ নারায়ণ কথা বলেছিলেন, কিন্তু প্রিয়নাথের কানে ভয়ঙ্কর চিৎকারটার রেশ তখনও বাজছিল। পুরনো যত চিৎকার বা আর্ত চিৎকার প্রিয়নাথ শুনেছেন, সুমিতের চিৎকার এক পলকে সব মুছে দিয়েছে। বিনোদবাবু বলেছিলেন ওর ছোট ভাই সুমিত নারায়ণ মাঝে মাঝে অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে, সেই সঙ্গে আরও কিছু কিছু বিচিত্র কাজ করে। প্রিয়নাথ যদি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারেন তাহলে ভালো হয়, কারণ ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞরা জবাব দিয়ে দিয়েছেন। বিনোদ নারায়ণ প্রিয়নাথের খোঁজ পেয়েছেন লতা পাতায়। তারপর একদিন বিকেলবেলা ওর নবকৃষ্ণ স্ট্রিটের বাড়িতে এসে হাজির হয়েছেন। প্রিয়নাথকে খুলে বলেছেন নিজের সমস্যার কথা। তারপর কাতরভাবে অনুনয় করে বাড়িতে আসার জন্য অনুরোধ করেছেন। কি করে আপনি বুঝলেন আপনার ভাইয়ের প্রবলেমটা কোনো ভুতুড়ে ব্যাপার? সিগারেটে কড়া টান দিয়ে জানতে চাইলেন ভূতনাথ। কেমন যেন সংকুচিত হয়ে ইতস্তত করে বিনোদ নারায়ণ বললেন, লোকমুখে শুনেছি বিজ্ঞান যেখানে শেষ সেইখান থেকে আপনার এলাকা শুরু। সুমিতের জন্য ডক্টর সাইকিয়াট্রিস্ট করে করে আমি বিজ্ঞানের পুঁজি শেষ করে বসে আছি, বিশ্বাস করুন। তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসে হাত পেতেছি। আমার ছোট ভাইটাকে যে করে হোক বাঁচান। কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এত হাসি খুশি টকবগে জোয়ান ছেলেটার এই প্যাথেটিক অবস্থা জাস্ট ভাবা যায় না। কথা বলতে বলতে বিনোদ নারায়ণের চোখে জল এসে গিয়েছিল। প্রিয়নাথ লক্ষ্য করেছিলেন ছোট ভাইয়ের কথা বলার সময় বড় ভাইয়ের চোখে মুখে পিতৃস্নেহ ফুটে উঠেছিল, যা আজকের দিনে প্রায় দেখাই যায় না। প্রিয়নাথ কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন, এক মনে সিগারেটের টান দিয়ে গেলেন। তারপর ছোট করে বললেন, ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি। কবে আপনাদের বাড়ি যাওয়া যায় বলুন? যেদিন আপনি বলবেন। বিনোদ নারায়ণদের বাড়ি বসিরহাটে। ওদের পিতৃপুরুষ জমিদার ছিলেন, তাই জমি জমা পুকুর দিঘির কোনো হিসেব ছিল না। এখনও নয় নয় করে যা অবশিষ্ট আছে তাও অনেক। পুরনো আমলের বিশাল বাড়িতে ওরা 3 ভাই থাকেন, বিনোদ নারায়ণ, প্রমোদ নারায়ণ আর ছোট ভাই সুনীত নারায়ণ। বিনোদ নারায়ণ যখন সবে কিশোর থেকে যুবক হয়ে উঠছেন তখন ওদের বাবা সাপের কামড়ে মারা যান। শ্রাদ্ধ, শান্তি, ক্রিয়াকর্ম ইত্যাদি মিটে গেলে হঠাৎই একজন সন্ন্যাসী ওদের বাড়িতে আসেন। সকলের হাত দেখে ভাগ্য চর্চা করে তিনি বলে যান এবং সে পুরুষদের অপঘাতে অকাল মৃত্যু হবে। তারপরে সুনীতের জন্ম হয়। এর কয়েক বছর পর বিনোদ নারায়ণের মা ম্যালেরিয়ায় মারা যান। প্রমোদ আর সুনীত তখন খুবই ছোট। বিনোদ নারায়ণ ওদের কোলে পিঠে করে আগলে রেখে বড় করেন। অভিশাপের ভয়ে তিনি বিয়ে করেন। সারাটা জীবন সম্পত্তি দেখাশোনা আর কর্মধর্ম নিয়ে থেকেছেন। মনে মনে ভেবেছেন নিশিদিন ঈশ্বর সাধনায় মগ্ন থাকলে অভিশাপ ধীরে ধীরে কেটে যাবে।
কালো ছায়া সরে গিয়ে আবার আলো দেখা যাবে। কিন্তু এমনই ভবিতব্য দেখুন, সুনীতি অদ্ভুত বিপদে পড়ল। জানি না এটা সেই অভিশাপের কোনো ছায়া কিনা। আপনার কি মনে হয় কোনো প্রেতাত্মা সুনীতের শরীরে বাসা বেঁধেছে? কি করে বলবো বলুন তো? প্রমোদ তো বলছিল সেটাই হয়েছে। ওর চেনা একজন কাপালিক আছে, তাকে নিয়ে এসে কিছু মন্ত্রতন্ত্র করলেই নাকি সুনীত ঠিক হয়ে যাবে। তা আমি ওর কথায় রাজি হইনি। কেন? আসলে প্রমোদ বহুদিন ধরেই কেমন যেন বাউন্ডুলে করছে। বাড়ির দিকে মন নেই, সুযোগ পেলেই সাধু সন্ত্র তান্ত্রিকদের পেছনে ছুটে বেড়াতো। এখনো তাই, মাঝে মাঝে রাতে বাড়ি ফেরে না, যখন তখন ছাই পাশ গিলে বসে থাকে। ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। হ্যাঁ, আসলে আসলে দোষটা আমারই, জানেন তো প্রিয়নাথ। ওকে আমি শত চেষ্টা করেও মানুষ করতে পারিনি। তাই ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং ওর মুখোমুখি হলেই আমি কেমন যেন একটা অপরাধ বোধে ভুগি। নিজের ব্যর্থতার কথা মনে পড়ে যায় আমার। এটা আমার বিনোদ নারায়ণের গলার স্বর কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। মাথা নিচু করে তিনি নিজেকে আড়াল করতে চাইছিলেন। প্লিজ, আপনি আপসেট হবেন না। দেখুন, আমরা যা চাই সবসময় কি তাই হয়? আচ্ছা, প্রমোদবাবু বিয়ে করেননি? না, যদি নিজে কখনো বিয়ে করবে, আমি বড় ভাই হিসেবে কখনো কোনো ইনিশিয়েটিভ নিতে পারবো না। ছোট ভাইয়ের ব্যাপারে প্রমোদবাবু দুঃখ পাননি? তা পেয়েছে। আসলে ওকে আমরা ভীষণ ভালোবাসি, জানেন তো। ও আমাদের গর্ব। এলাকার সবাই ওকে পছন্দ করে। লেখাপড়ায় জুয়েল ছেলে, পড়াশোনাতেও দারুণ। ওর অনেক বন্ধু বান্ধব, সবাই মিলে হই হই করে ট্যুরে যায়, সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে, মানে করতো আর কি। সুনীতকে সবাই এক ডাকে চেনে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন যখন কেউ বলে ওই যে সুনীতের বর্তে যাচ্ছে, তখন আমার খুব আনন্দ হয়, জানেন তো। সাদা শার্টের পাশ পকেট থেকে রুমাল বের করে চোখে বুলিয়ে নিলেন বিনোদবাবু। একটু কেশে গলাটা স্বাভাবিক করে নিয়ে বললেন, আপনি একবার চলুন, নিজের চোখে সব দেখুন, তারপর আপনি আমাদের শেষ ভরসা। প্রিয়নাথ হাতে সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বললেন, দেখুন, আমি প্রেত সিদ্ধ বা ওঝা টোঝা নই, তবে ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো আমার নেশা। চেষ্টা করে দেখি আপনাকে কোনো রকম হেল্প করা যায় কিনা। আচ্ছা, সুনীত যে চিৎকার করে সেটা ঠিক কী ধরনের বলুন তো? বলে বোঝাতে পারবো না প্রিয়নাথ, আপনি বরং নিজের কানে শুনেই বিচার করবেন। প্রিয়নাথ লক্ষ্য করেছিলেন কথাগুলো বলার সময় বিনোদ নারায়ণের মুখে কেমন যেন অসহায় ভয়ের ছাপ ফুটে উঠেছিল। এখন সুনীতের চিৎকার নিজের কানে শোনার পর প্রিয়নাথ সেই ভয়ের কারণ বুঝতে পারলেন। এই অপার্থিব চিৎকারে বুকের রক্ত যেন জমে বরফ হয়ে যায়। চলুন, উপরে চলুন। বিনোদ নারায়ণের কথায় প্রিয়নাথ শতবিধ ফিরে পেলেন। ভাঙা ক্ষয় ধরা সিঁড়ির ধাপ পেয়ে ওরা ওপরে উঠতে শুরু করলেন। সিঁড়ির বাঁকের মুখে দেওয়ালে বসানো কারুকাজ করা জাফরির ওপরের দিকে 3টে ছোট ছোট হরিণ। সময়ের প্রকোপে জায়গায় জায়গায় রং চটে গেছে। জাফরির ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। বাতাসে নদীর ঘ্রাণ প্রিয়নাথ টের পাচ্ছিলেন, একই সঙ্গে শীতের কামড়। গত কয়েক সপ্তাহ ধরেই উষ্ণতা ওঠানামা করছিল। শীত যেন লাজুকভাবে উঁকি ঝুঁকি দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তারপর উষ্ণতা নামতে শুরু করেছে। শীতও আনুষ্ঠানিকভাবে জাঁকিয়ে বসছে। গায়ে উলিকটের গেঞ্জি ও সোয়েটার থাকা সত্ত্বেও প্রিয়নাথ সামান্য কেঁপে উঠলেন। ঘন ঘন বাঁক নেওয়া সিঁড়ি বেয়ে ওরা ওপরে উঠছিলেন। প্রিয়নাথ লক্ষ্য করেছিলেন সরু চওড়া নানান ধরনের অলিন্দ বাড়িটা নানান দিকে চলে গেছে, অনেকটা ভুল ভুলাইয়ার মতো। আলোর ব্যবস্থা বলতে বেশিরভাগই বাল্ব। 2-1 জায়গায় টিউবলাইট যে চোখে পড়ছে সেসব নতুন সংযোজন। দেওয়ালে দেওয়ালে ড্যাম্পের ছাপ চোখে পড়ছিল। সেই জন্যই হয়তো শীতের সঙ্গে একটা বাড়তি ঠান্ডা যোগ হয়ে গিয়েছিল। 3 তলায় উঠে 2টো তালাবন্ধ ঘরের দরজা পেরিয়ে সুনীতের ঘরের দিকে এগোলেন ওরা দুজন। বিনোদ নারায়ণ তালাবন্ধ দরজা দুটো পেরোনোর সময় বললেন, এই এত বড় বাড়িতে 3টে মাত্র প্রাণী। 1 তলায় আমি, 2 তলায় প্রমোদ, আর এই 3 তলায় সুনীত। তাই বাড়তি ঘরগুলো তালাবন্ধই পড়ে আছে। প্রায় 20 বছর ওগুলোর দরজা খোলা হয়নি। খুললে হয়তো দেখবো ইঁদুর, বাদুর আর চামচিকেতে আস্তানা গেড়েছে। প্রিয়নাথ কিছু বললেন না। সুনীতের ঘরের দরজা ভেজানো ছিল। বিনোদবাবু সামান্য ঠেলতেই দরজা খুলে গেল। ঘরের ভেতরের আলো প্রিয়নাথের চোখ ধাঁধিয়ে দিল, অলিন্দের আলো মুছে দিল, আর একই সঙ্গে ঘরের দৃশ্য প্রিয়নাথকে ধাক্কা দিল। ঘরের এক কোণে সুন্দর ধবধবে বিছানা, সেখানে শুয়ে আছে বছর 24-25-এর এক যুবক। ফর্সা রোগা চেহারা, বুকের কাছ পর্যন্ত লেপ টানা, একটা হাত লেপের বাইরে বলে রোগা চেহারাটা স্পষ্ট করে আন্দাজ করা যায়। সুনীতের মাথায় একরাশ কোঁকড়া চুল, নাক ঠোঁট সুন্দর, ঠোঁটের ওপরে চওড়া গোঁফ, চোয়ালে 2-1 দিনের দাড়ি। সুনীতের চোখ জোড়া প্রিয়নাথ দেখতে পেলেন না, কারণ সাদা কাপড়ের পটি দিয়ে ওর চোখ ঢাকা। প্রিয়নাথ বেশ অবাক হয়ে বিনোদ নারায়ণের দিকে তাকালেন। বিনোদ নারায়ণ ইশারায় ওকে অপেক্ষা করতে বললেন। সুনীতের খাটের কাছে টুলে একজন বয়স্কা মহিলা বসেছিলেন। রোগা ময়লা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা,
পরনে নীল পাড় সাদা শাড়ি, দেখে আয়া বলে মনে হয়। বিনোদ নারায়ণ তাকে বললেন, মাসি, আপনি একটু নিচে গিয়ে বসুন, ডাক্তারবাবু সেই কলকাতা থেকে এসছেন, ছোটদাকে একটু দেখবেন। ভদ্রমহিলা উঠে চলে যাচ্ছিলেন। বিনোদ নারায়ণ জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওকে ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছেন তো? ছোট্ট করে মাথা নেড়ে হ্যাঁ বলে মহিলা ঘর ছেড়ে চলে গেলেন। সুনীতের চোখ বাঁধা কেন? অন্ধকারে ঘুমোতে আমার ভয় করে, তাই ঘরের আলো জেলে রেখে চোখ বেঁধে ঘুমোতে চেষ্টা করি। চোখ ফিরিয়ে সুনীতের দিকে তাকিয়েছিলেন প্রিয়নাথ। ও গায়ের লেপ সরিয়ে বিছানায় উঠে বসেছে, বাঁ হাতে টান মেরে সরিয়ে দিয়েছে চোখের পটি। ওর নিষ্পাপ সুন্দর চোখ জোড়া প্রিয়নাথকে মুগ্ধ করল। বিনোদ নারায়ণ ঘরের দরজাটা ভেজিয়ে দিলেন, তারপর ছোট ভাইকে লক্ষ্য করে বললেন, লেপটা গায়ে দে, ঠান্ডা লেগে যাবে তো। বসা অবস্থাতেই সুনীত লেপটা গায়ে জড়িয়ে নিল। তারপর কৌতূহলী গলায় ভূতনাথকে প্রশ্ন করল, আপনি কিসের ডাক্তার, বডির না মাইন্ডের? ওর প্রশ্নের ধরনে প্রিয়নাথ বেশ মজা পেলেন। বিনোদ নারায়ণ একটা চেয়ার এগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটায় না বসে আয়া মাসির ছেড়ে যাওয়া টুলটায় গিয়ে বসলেন প্রিয়নাথ। তারপর চোখের চশমাটা সামান্য নেড়ে চেড়ে মজার সুরে পাল্টা প্রশ্ন করলেন, তোমার অসুখটা কিসে, বডির না মাইন্ডে? তুমি করে বললাম, কিছু মাইন্ড করো না। বিনোদ নারায়ণ সুনীতের পায়ের দিকটায় খাটের এক কোণে বসে পড়লেন। সুনীত, ইনি হলেন প্রিয়নাথ জোয়ারদার। অনেক রিকোয়েস্ট করে কলকাতা থেকে ওকে ধরে এনেছি। আমাদের বাড়িতে কদিন থাকবেন, তোকে হেল্প করার চেষ্টা করবেন। তুই সব কথা ওকে খুলে বলতে পারিস। সুনীত বার দুয়েক কাশল, লেপটা আরো ভালো করে গায়ে জড়িয়ে নিতে চেষ্টা করলো। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বিনোদ নারায়ণের সঙ্গে প্রিয়নাথের চোখাচোখি হলো। কিছুক্ষণ চুপ করে থেকে প্রিয়নাথ আগের প্রশ্নটাই আবার করলেন, তোমার অসুখটা কিসে, বডির না মাইন্ডে? বডিরও না, মাইন্ডেরও না, অন্য কিছু। বিনোদ নারায়ণকে অবাক করে দিয়ে সিরিয়াস গলায় ভূতনাথ বললেন, আমি সেই অন্য কিছুরই ডাক্তার। পলকে ঘরের আবহাওয়া পাল্টে গেল। বিনোদ নারায়ণ উসখুস করতে লাগলেন। সুনীত কেমন চোরা চাউনিতে ভূতনাথকে দেখতে লাগলো। প্রিয়নাথ অফিসের ওপরওয়ালা সুরে বললেন, শোনো সুনীত, তোমার কি হয়েছে আমি বলছি। তুমি ভীষণ ভয় পেয়েছো, কেমন করে তা জানি না, তবে সেই ভয় তোমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এখন তুমি যদি আমাকে সব ভুলে বলো, তাহলে আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করবো। তোমার জন্য দুশ্চিন্তা করে করে তোমার বরদামেজ দাও তো শেষ হয়ে যাচ্ছে না। কি করে বলবো, সে কথা তো কাউকে বলা বারণ। কাউকে বলা মাত্র সর্বনাশ নেমে আসবে। তবে যদি কেউ নিজে গিয়ে দেখে আসে তাহলে আসলে সুনীতের ফটোগ্রাফির শখ আছে। মাঝে মাঝে ও ফটো তোলার ঝোঁকে বেড়াতে বেরিয়ে পড়তো। মাস দুয়েক আগেও ওই সমস্তিপুরের দিকে গিয়েছিল। সঙ্গে ওর এক বন্ধু ছিল, কি যেন নাম, পরেশ। কিন্তু রওনা হওয়ার 5 দিন পরে পরেশ বাড়ি ফিরে আসে, কারণ বাড়িতে এসটিডি করে জানতে পেরেছিল যে ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। আর সুনীত ফিরে আসে তার 3-6 পর। তারপর থেকেই ওর এই অসুখ। আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি, কিন্তু স্পষ্ট করে কিছু বলতে পারেনি, অথবা বলতে চাইনি। শুধু নেহা আর সাদরিয়া এই দুটো শব্দ ওর মুখ থেকে বারবার শুনতে পেয়েছি, আর বেশি কিছু নয়। সুনীত তখনও মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল দেখে বিনোদ নারায়ণ উঠে ছোট ভাইয়ের কাছে গেলেন। পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করতে চাইলেন। প্রিয়নাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে সুনীত মুখ তুলে তাকালো বরদার দিকে। করুণ গলায় বলল, সেই ফটোটার কথা বললে না? ও হ্যাঁ, ওর তুলে আনা দুরিল ফটোগ্রাফের মধ্যে 8টা ছবি ব্ল্যাঙ্ক, মানে ডেভেলপ করে কিছু পাওয়া যায়নি। তবে একটা ফটো উঠেছে, ভারী অদ্ভুত। দাঁড়ান, সেটা আপনাকে দেখাচ্ছি। বলে বিনোদ নারায়ণ ঘরের একটা তাকের দিকে এগিয়ে গেলেন। সেদিকে তাকালেন প্রিয়নাথ। সুনীতের ঘরটা বেশ আধুনিক ধাঁচে শৌখিনভাবে সাজানো। দেওয়ালে সুন্দর তাক তৈরি করে টেপ রেকর্ডার, ক্যামেরা, বই সুচারুভাবে রাখা। দুটো বইয়ের ফাঁক থেকে একটা খাম বের করে নিলেন বিনোদ নারায়ণ। তারপর প্রিয়নাথের কাছে এগিয়ে এসে খামটা প্রিয়নাথের হাতে দিলেন। খামের ভেতর থেকে একটা ফটো টেনে বের করলেন প্রিয়নাথ। ফটোর সবটাই ঘোর কালো এবং ঘন নীল মেশানো একটা অন্ধকার। তারই মাঝে সর্ষের মাপের অনেকগুলো লাল ফুটকি এলোমেলোভাবে ছড়ানো। এই সাদামাটা ফটোগ্রাফের কি মানে থাকতে পারে প্রিয়নাথ ভেবে পেলেন না। এই যে এই ছবিটার মধ্যে কি যে আছে কে জানে। এটা দেখলেই সুনীত ভীষণ ভয় পেয়ে আপসেট হয়ে যায়। ও কোথাও গিয়ে কোনো কিছুর 9টা ছবি তুলেছিল, তার মধ্যে 8টা ব্ল্যাঙ্ক আর 9 নম্বরটা এই যে। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ফটোটা দেখার পর প্রিয়নাথ সুনীতকে জিজ্ঞেস করলেন, এইসব ছবি তুমি কোথায় গিয়ে তুলেছিলে? সুনীতের বোধহয় ঘুম পাচ্ছিল। ও ঝিম ধরা চোখে প্রিয়নাথকে জড়িত করছিল। বোধহয় দেখতে চাইছিল ফটোটা দেখার পর প্রিয়নাথের কিরকম প্রতিক্রিয়া হয়।
সেরকম কোনো প্রতিক্রিয়া হলো না দেখে একটু যেন হতাশই হলো। সদরিয়া, নেহা। প্রিয়নাথ একটা সিগারেট ধরালেন, অন্যমনস্কভাবে কিছুক্ষণ সিগারেটে টান দিয়ে গেলেন। বিনোদ নারায়ণ চুপচাপ খাটের কোণে বসে পড়লেন, প্রিয়নাথকে লক্ষ্য করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর প্রিয়নাথ মুখ খুললেন, গম্ভীর গলায় বললেন, সুনীত, তুমি বোধহয় আর বাঁচতে চাও না, নইলে সব কথা আমাকে অন্তত খুলে বলতে। আমি তো কথা দিচ্ছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কাউকে বলতে বারণ করেছে। কাউকে বলা যাবে না, কাউকে না। কেউ যদি নিজে দেখে আসে তো? আমি যাব, আমি নিজে গিয়ে দেখে আসবো। ওদের কাউকে আমি ভয় পাই না। আমি ভয় পাই। তুমি বলো কি করে সেখানে যেতে হয়। জানি না। সদরিয়া, নেহা। প্রিয়নাথ হাতের ফটোটা সুমিতের চোখের সামনে মেলে ধরলেন। বলো কি আছে এই ছবিতে, বলো। চোখের পলকে সুনীতের মুখ আতঙ্কে ভেঙে চুরে গেল। ও বিশাল হাঁ করে ঘন্টা দেড়েক আগের সেই হিমেল চিৎকার শুরু করল। প্রিয়নাথদের কানে তালা লেগে গেল। ঘরের জানলার সার্সি ঝনঝন করে কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর অনুনাদ ঘরের আবহাওয়াকে পাগল করে দিল। বিনোদ নারায়ণ লাফিয়ে উঠে ছোট ভাইকে একেবারে জড়িয়ে ধরলেন, ওর মাথায় হাত বোলাতে লাগলেন। প্রিয়নাথ টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু তার তীব্র চোখ সারাক্ষণ সুনীতকে লক্ষ্য করছিল। আয়া মাসি ভেজানো দরজা ঠেলে তাড়াহুড়ো করে ঘরে এসে ঢুকলেন। তার চোখে মুখে উঠবে। সুনীত হাঁপাচ্ছিল, ওর চোখ আধ বোঝা মতন হয়ে গেছে। বিনোদ নারায়ণ ওকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিলেন। মাসিকে লক্ষ্য করে বললেন, মাসি, আপনি ওকে ঘুম পাড়িয়ে দিন, আমরা যাচ্ছি। প্রিয়নাথ আর বিনোদ নারায়ণ সুনীতের ঘর ছেড়ে অলিন্দে বেরিয়ে এলেন। প্রিয়নাথের দেখতে একটু অসুবিধে হচ্ছিল। তিনি বিনোদ নারায়ণকে বললেন, এই ফটোগ্রাফটা আমার কাছে থাক, কাল সকালে আমি সুনীতের সঙ্গে কথা বলবো। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি? সুমিতকে সুস্থ করে তোলার জন্য কোনো কিছুতেই আমার আপত্তি নেই। ওরা সিঁড়ি ঘুরে দোতলায় নেমে এসেছিলেন। তখনই কানে এলো জড়ানো গলায় গান। প্রমোদ, এসব নাকি ওর তন্ত্র সাধনার অঙ্গ। রাত তো অনেক হলো, চলুন হাত মুখ ধুয়ে খেয়ে নেওয়া যাক। প্রিয়নাথকে একতলায় খাওয়ার ঘরের দিকে নিয়ে চললেন বিনোদ নারায়ণ। জাফরির ফাঁক দিয়ে বাতাস আসছিল। সেদিকে তাকিয়ে প্রিয়নাথ বুঝতে পারলেন বাইরে অন্ধকার আর শীতের রেশারেশি শুরু হয়ে গেছে। টিনের বাক্স লাগানো সাইকেল ভ্যান নিয়ে যারা পাউরুটি আর বিস্কুট দোকানে দোকানে যোগান দেয়, তাদের কথা মনে পড়ল প্রিয়নাথের। পাউরুটি আর বিস্কুটের বদলে যদি বেশ কিছু কাঁচের মার্বেল সেই বাক্সে ভরে ভ্যানটাকে সদ্য ধান কাটা কোনো চাষ জমির ওপর দিয়ে চালানো হয়, তাহলে যেরকম ঝাঁকুনীয় শব্দ হবে, তার সঙ্গে এই বাসটা চলার দারুণ মিল খুঁজে পাচ্ছিলেন তিনি। সমস্তিপুরে নেমে সরু লাইনে ট্রেনে চড়ে প্রায় 5 ঘন্টা পথ চলার পর তিনি নেমেছিলেন কামনিতাল স্টেশনে। সেখান থেকে বাস ধরেছেন, তবে বাসটাকে দোমড়ানো তোবড়ানো ক্যানেস্তারা বলাই ভালো। এবড়ো খেবড়ো রাস্তায় ছুটে চলা বাসের শব্দ আর ঝাঁকুনি প্রিয়নাথকে প্রায় কাহিল করে দিচ্ছিল। যদিও বাসের নাম উড়ন খটোলা। আসার কথা একটাই, এই বাস তাকে সদরিয়া নিয়ে যাবে। তারপর সেখানে নেমে খুঁজে বের করতে হবে নেহাকে। জানলার বাইরে দুপুর গড়িয়ে বিকেল এসে গেছে। স্তিমিত রোদে ছুটে চলা গম, ভুট্টা, জোয়ারের ক্ষেত আরো সুন্দর দেখাচ্ছে। সামনে খোলা কাচের জানলার ফাঁক দিয়ে ছুটে আসা বাতাস ক্রমে আরো ঠান্ডা হচ্ছিল। প্রিয়নাথ জ্যাকেটের চেন গলা পর্যন্ত টেনে দিলেন, মাফলারটাকে আরো ভালো করে জড়িয়ে নিলেন। ভিড়ে ঠাসা বাসের ভেতরে অনেক যাত্রী বিড়ির নেশায় ব্যস্ত। বোধহয় নো স্মোকিং কথার নোটা বাসের দেওয়াল থেকে মুছে গেছে বলে। খানিক ইতস্তত করে অস্বস্তি কাটিয়ে প্রিয়নাথ একটা সিগারেট ধরালেন। তারপর সুমিত নারায়ণের সমস্যা দুশ্চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তার মাথার ভেতরে সুনীতের হাড় কাঁপানো ভয়ঙ্কর চিৎকার ভেসে উঠল। আর প্রিয়নাথের 7 দিন আগের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বসিরহাটের কথা, ঘোড়ালো পেঁচালো অলিন্দ আর সিঁড়িতে জট পাকানো প্রকাণ্ড বাড়িটার কথা। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর প্রিয়নাথের চোখে ঘুম আসেনি। দোতলার একটা ঘরে তার থাকার ব্যবস্থা হয়েছিল। বিছানায় বসে নোটবই আর পেন দিয়ে অনেকক্ষণ ধরে নানান মন্তব্য লিখেছেন প্রিয়নাথ। সুমিতের কাছ থেকে পাওয়া তথ্য, বিনোদ নারায়ণের কাছ থেকে শোনা কিছু জরুরি কথা আর নিজের মতামত সেই সঙ্গে লিখে নিয়েছেন এরপর তাকে কি কি কাজ করতে হবে। লেখাটেখার কাজ শেষ হলে পর প্রিয়নাথ ঘর অন্ধকার করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলেন। ঘরের সব জানলা দরজা বন্ধ করে শুলে তার কেমন দম আটকে আসে, তাই পায়ের দিকের একটা জানলার পাল্লা অর্ধেকটা খুলে রেখেছিলেন। সেটা নিশ্চয় পূব দিকের, কারণ চাঁদের একটা টুকরো দেখা যাচ্ছিল। বহু চেষ্টা করেও ঘুম আসছিল না।
বিছানায় উসখুস করছিলেন। হঠাৎই জড়ানো গলায় গানের কলি শুনতে পেলেন। প্রমোদ নারায়ণ, দোতলার বাসিন্দা, প্রিয়নাথের প্রতিবেশী। রাতে খাওয়ার সময় প্রমোদ নারায়ণের দেখা পাননি প্রিয়নাথ। এখন ওর সঙ্গে একটু কথা বলে নিলে কেমন হয়? বাইরে বেরিয়ে দেখলেন চওড়া বারান্দার শেষ প্রান্তে খানিকটা চাতাল মতো জায়গায় একজন ছায়া মানুষ বসে আছে। তার শরীর অন্ধকার আর চাঁদের আলোয় মাখামাখি। পায়ে পায়ে কাছে এগিয়ে গেলেন প্রিয়নাথ, আলতো করে ডাকলেন। ঘাড় ফিরিয়ে তাকালেন প্রমোদ নারায়ণ। এক মুখ দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কপালে লাল তিলক চাঁদের আলোয় কালো দেখাচ্ছে, আর গভীর চোখ দুটো নিশাচর প্রাণীর মতো অন্তর্ভেদী উজ্জ্বল। ঘাড় ঘুরিয়ে ওপর দিকে তাকালেন প্রমোদ নারায়ণ। ও ভূতনাথ বাবু, আসুন আসুন আসুন। দেখেছেন মায়ের চরণ ধোয়া চাঁদের আলো, এর কোনো জবাব নেই। চাতালে শতরঞ্চি পাতা ছিল। ভূতনাথ তার উপরে এসে বসে পড়লেন। খোলা জায়গায় বেশ শীত করছিল। গায়ের শাল আরো ঘন করে জড়িয়ে নিলেন। অন্ধকারে বেশ কিছু গাছের মাথা আর দু একটা বাড়ি চোখে পড়ছে। একটা পেঁচা নিঃশব্দে উড়ে গেল। কয়েকটা জোনাকি আলোর ফুটকি ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল। প্রিয়নাথের মনে পড়ে গেল সুমিতের ফটোটার কথা। শীতের বাতাস যেমন তেমন বইছিল। প্রিয়নাথের নাকে মদের গন্ধ ভেসে আসছিল। শুনেছি আপনি সুনুকে সারিয়ে তোলার জন্য কলকাতা থেকে এসেছেন। আমিও ওকে সারিয়ে তোলার চেষ্টা করছি, কিছুতেই বোঝে না। ধর্ম কর্ম এক জিনিস, তন্ত্র আরেক জিনিস। আমার সাধনায় বারবার বিঘ্ন ঘটে। আপনি কিভাবে সুনীতকে সারিয়ে তোলার চেষ্টা করছেন একটু বলবেন? বললাম যে তন্ত্র দিয়ে। সবাই জানে তন্ত্রশাস্ত্র চিরন্তন প্রত্যক্ষ ফল দেয়। তন্ত্র স্বয়ং মহেশ্বরের মুখনিসৃত বাণী। একে কেউ কখনো অবজ্ঞা করে? সুনীতের জন্য আমি ভূত প্রেত ভয়নাশক যন্ত্র প্রয়োগ করেছি। এটা কি জিনিস? চলুন আমার ঘরে চলুন, দেখাচ্ছি। প্রমোদ নারায়ণ চাতাল ছেড়ে উঠে পড়লেন। গুনগুন করে গানের কলি ভাসতে ভাসতে ঘরের দিকে রওনা দিলেন। প্রিয়নাথ ওকে অনুসরণ করলেন। ঘরটা যথেষ্ট প্রাচীন, মাপে বেশ বড়। মেঝে পর্যন্ত লম্বা লম্বা জানলা। ঘরের সিলিংয়ে কড়ি বর্গা। ঘরের দেওয়ালে নানা ধরনের ছবি আর ছক আঁকা। শিব ও কালীর বড় বড় দুটো ফটো মালা দিয়ে সাজানো। ঘরে মেঝের এক কোণে বইয়ের গাদা, তার পাশে চারটে তাক ও বইয়ের ঢাসা। ঘরের ডান দিক ঘেঁষে অগোছালো ময়লা বিছানা। বিছানার পাশে টেবিলে মদের বোতল, গ্লাস আর চশমা। সব মিলিয়ে ঘরটায় কেমন যেন অগোছালো উচ্ছৃঙ্খল ছাপ। হাতওয়ালা একটা চেয়ারে প্রিয়নাথকে বসতে বললেন প্রমোদ নারায়ণ। তারপর টেবিল থেকে চশমাটা চোখে দিয়ে খাটের তলায় কি যেন খুঁজতে লাগলেন। অবশেষে খুঁজে পেয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তার হাতে লাঠির মতো গোল করে পাকানো একটা কাগজ। সেটা ভূতনাথের সামনে মেলে ধরে বললেন, দেখুন, ভূত প্রেত ভয়নাশক যন্ত্র। ভূতনাথ দেখলেন একটা ভূর্জপত্রে ছক কেটে কয়েকটা সংখ্যা লেখা। 4, 56, 16, 60, 31, 44, 20, 40, 52, 7, 34, 12, 48, 28, 36 ও 24। দীপান্বিতা অমাবস্যার রাতে অষ্টগ্রন্থ দিয়ে লিখে রেখেছে। দাদাকে লুকিয়ে সুনীতের ঘরের দেওয়ালে খাটের নিচে সিঁদুর দিয়ে এই যন্ত্র লেখা আছে। এছাড়া শ্মশানে গিয়ে কিছু ক্রিয়াকর্ম করার চেষ্টা করছে। একটু একটু কাজ হচ্ছে, আরো হবে। যে কোনো রকম হেল্প করছে। প্রমোদ নারায়ণের হাত থেকে যন্ত্রটা নিয়ে প্রিয়নাথ খুঁটিয়ে দেখলেন। তারপর সেটা ওকে ফিরিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা, সুনীত যে বারবার সদরিয়া আর নেহা শব্দ দুটো বলছে, তার অর্থ কি? আমি ওকে বহুবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমার যা মনে হয়েছে সদরিয়া কোনো জায়গা না, সমষ্টিপুর থেকে যাওয়া যায়। আর নেহার ব্যাপারটা জিজ্ঞেস করলে শুনু বলেছে সেটা ওখানে গেলেই বোঝা যাবে, বলা যাবে না। আপনি কাল সকালে বরঞ্চ একবার ওকে জিজ্ঞেস করে দেখুন, যদি নতুন কোনো তথ্য পান। কষ্ট আর চোখে দেখা যায়। শেষ কথাটা বলার সময় তন্ত্র সাধক মানুষটার গলা ভারী হয়ে এলো। প্রিয়নাথ টের পেলেন, লোকে যাই বলুক না কেন, মানুষটার ভেতরে এখনো একটা স্নেহশীল মেজদা অবশিষ্ট আছে। ওকে বিদায় জানিয়ে ঘরে ফিরে এলেন ভূতনাথ। বিছানায় গা ঢেলে দিতেই ঘুম দু চোখে আসন পেতে বসল। ঘুমের ঘরে সুনীতের ফটোগ্রাফটা স্বপ্নে দেখলেন, তবে ফটোর লাল ফুটকিগুলো জোনাকির মতো জ্বলছিল আর নিভছিল। বাসের প্রচণ্ড এক ঝাঁকুনি প্রিয়নাথের ভাবনার সুতো ছেড়ে দিল। কন্ডাক্টর দেহাতি ঢঙে হাত পারল। সিট ছেড়ে উঠে বাঙ্ক থেকে সুটকেসটা নিলেন প্রিয়নাথ।
প্রায় ধস্তাধস্তি করে ভিড় ঠেলে বাস থেকে নেমে পড়লেন রুক্ষ রাস্তায়। এটা যে সদরিয়া নয় সেটা প্রিয়নাথ খোঁজ খবর করে অনেক আগেই জেনেছেন। তবে এখান থেকে টাঙা পাওয়া যায়, টাঙা নিয়ে যায় গন্ডক নদীর পাড়ে, সেখান থেকে খেয়া পার হয়ে আবার টাঙায় চড়ে বেশ খানিকটা গেলে তবে সদরিয়ার দেখা পাওয়া যাবে। এত সব কাণ্ড করে প্রিয়নাথ যখন সদরিয়াতে পা রাখলেন তখন অন্ধকার এবং শীত জাঁকিয়ে বসে পড়েছে। কুয়াশা ঠেলে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালেন। দোকানে 4-5 জন মানুষের জটলা। ওরা সব মুড়ি দিয়ে বসে কাঠের আগুন ঘিরে তাপ নিচ্ছে, গায়ে চাদর অথবা কম্বল, মাথায় গলায় মাফলার নয় গামছা। দোকানে ঢুকে উনুনের কাছাকাছি একটা ভাঙা কাঠের বেঞ্চে বসলেন প্রিয়নাথ। ভাঙা ভাঙা হিন্দিতে 1 গ্লাস চা আর 2টো বিস্কুট দিতে বললেন। 1 गिलास चाय और 2 बिस्कुट दीजिए। প্রিয়নাথ দোকানে ঢোকা মাত্রই দোকানের লোকজন কথাবার্তা থামিয়ে চুপ করে ওকে দেখছিল। প্রিয়নাথের চেহারা ও পোশাকে ভিনদেশি ভাব খটখট করছে। প্রিয়নাথের মনে হলো ওরা কেমন সতর্ক ভঙ্গিতে তাকিয়ে আছে, কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করছে। ঠিক এইরকম সতর্ক দৃষ্টি সুনীত নারায়ণের চোখেও দেখেছেন প্রিয়নাথ। প্রমোদ নারায়ণের সঙ্গে কথা বলার পরদিন সকালে সুনীতের ঘরে গিয়ে আর 1 দফা চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাতে বিরাট কিছু লাভ হয়নি। সদরিয়া আর নেহা শব্দ দুটো আলোচনায় এসে পড়তেই প্রিয়নাথ জানতে চেয়েছেন, তুমি সদরিয়ায় গিয়েছিলে না? হ্যাঁ, মানে কি করতে গিয়েছিলে? ফটো তুলতে, ঘুরতে। সমস্তিপুর থেকে সদরিয়া কেমন করে যেতে হয়? হঠাৎই ভয় পেয়ে গেল সুনীত। ওর মুখটা চোখের পলকে রক্তহীন ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় ও বলল, না, ওখানে যাইনি, ওখানে কেউ যায় না। আসল জায়গাটা আরো ভেতরে, কেউ সেখানে যায় না। আমাকে বলতে বারণ করেছে। কে বারণ করেছে? ভূতে পাওয়া মানুষের মতো কেঁপে উঠল সুনীত। প্রায় আঁতকে উঠে বলল, ওরা ওরা বারণ করেছে। নেহা নেহা ওরা ওরা বারণ করেছে। নেহা 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 মানে কি? সুমিতের হাত চেপে ধরে ওর মুখের ওপরে একরকম ঝুঁকে পড়লেন প্রিয়নাথ। কে নেহা? কি নেহা? সুমিত মাথা নিচু করলো, ভয়ে কাঁদতে শুরু করলো। গোঙানির স্বরে বলল, আমি জানি না, আর কিছু জানি না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। প্রিয়নাথ ওর অনুনয় আর কান্নাকে পাত্তা দেন। নাছোড় বান্দার মতো বলেছেন, তুমি কাকে ভয় পাচ্ছ? এখন তো দিনের আলো, এখন কিসের ভয়? সুমিত কান্না থামিয়ে ভূতনাথের দিকে সরাসরি তাকিয়েছে। কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর বলেছে, না, এখন ভয় নেই, কিন্তু দিনের পর তো রাত আসবেই। তখন তো ওরাই সব। ওদের গোপন কথা আমি ফাঁস করতে পারবো না। কেউ যদি নিজে থেকে জানতে পারে তাহলে ঠিক আছে, আমি কিছু বলতে পারবো না। এরপর সুনীত মুখে কুলু পেটে দিয়েছে। এখন এই কুপির আলোয় বসে থাকা শীতে ঘেরা মানুষগুলো যেন সুনীতের মতো মুখে কুলু পেটে বসে আছে, অপেক্ষা করছে। ধোঁয়া ওঠা চায়ের গ্লাস প্রিয়নাথের হাতে এগিয়ে দিল দোকানদার, সঙ্গে 2টো বিস্কুট। চায়ে চুমুক দিতে দিতে দোকানদারের সঙ্গে একরকম জোর করেই আলাপ জুড়ে দিলেন প্রিয়নাথ। এই শীতের রাতে একটা আশ্রয় না পেলে তিনি থাকবেন কোথায়? বহু চেষ্টা করে যেটুকু জানা গেল তা হলো রাতে থাকার জায়গা পাওয়া মুশকিল। অচেনা মানুষকে কেউ এখানে আশ্রয় দেয় না। সেই জন্যই সন্ধ্যের সময় বাঙালি বাবুকে দেখে সবাই অবাক হয়ে গেছে। তবে এখনো সময় আছে। টাঙা নিয়ে বাস রাস্তায় গেলে 7টা লাস্ট বাসটা ধরা যাবে, সেটাই বাবুজির পক্ষে ভালো হবে। একটা সিগারেট ধরিয়ে পথে নামলেন প্রিয়নাথ। সুনীত কি এখানে সত্যিই এসেছিল? রাতে কোথায় আশ্রয় নিয়েছিল? যদি রাতে কোথাও থাকার জায়গা না পাওয়া যায়। এইসব কথা ভাবতে ভাবতে প্রিয়নাথ কাঁচা সড়ক ধরে টাঙা স্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন। হঠাৎই কানে এলো মলের ছমছম শব্দ। ঘুরে তাকালেন প্রিয়নাথ। বছর 13-14 একটি ফুটফুটে কিশোরী, পরনে ঘাগড়া, চলি, চাদর, ওড়না, পোশাক মলিন, তবে রূপ আছে। রাস্তার আলো কম, কিন্তু তা সত্ত্বেও মেয়েটির রূপ আড়াল করা যায়নি। প্রিয়নাথ নানা জটিল ভাবনায় ব্যস্ত ছিলেন। মেয়েটি ওর চোখে তাকিয়ে এমন সরল সুন্দরভাবে হাসল
যে সব দুশ্চিন্তা কোথায় মিলিয়ে গেল। মেয়েটির বাঁ হাতে ঝুলছে অ্যালুমিনিয়ামের একটা তোবড়ানো ক্যান, আর ডান হাতের মুঠোয় বোধহয় পয়সা। ওর হাসিতে কেমন একটা ভরসা ছিল, প্রচ্ছন্ন আবাহনও ছিল। হয়তো সেই কারণেই প্রিয়নাথ ওকে জিজ্ঞেস করে বসলেন এখানে রাতে থাকার কোনো জায়গা পাওয়া যাবে কিনা। প্রিয়নাথের জোড়াতালি দেওয়া ভাষা মেয়েটি দিব্যি বুঝতে পারল। মিষ্টি হেসে জবাব দিল, क्यों नहीं बाबूजी, जरूर मिलबे, हमारा घर है उधर। আঙুল তুলে পশ্চিম দিকের অন্ধকার দেখালো মেয়েটি। দুশ্চিন্তা নিমেষে মুছে গেল, আর সঙ্গে সঙ্গে প্রিয়নাথ ভীষণ ক্লান্ত বোধ করলেন। ভ্রমণের ধকল তাকে মুহূর্তে যেন কাবু করে দিল। মেয়েটি তাকে ডাকতেই প্রিয়নাথ ওর পিছু নিলেন। মলিন আলোয় এবড়ো খেবড়ো পথ ধরে শীত আর কুয়াশা ভেদ করে দুটি প্রাণী এগিয়ে চলল। একটু এগোতেই রাস্তার আলো আর চোখে পড়ল না। ভাঙা চাঁদের ঘোলাটে আলোই একমাত্র ভরসা। গোলক ধাঁধার মতো পথ ঘুরে ঘুরে অবশেষে একটা বাড়ির কাছে এসে দাঁড়ালো ওরা। আবছা আলো আধারিতে বাড়িটাকে ভুতুড়ে অবয়ব বলে মনে হচ্ছিল। যতটুকু বোঝা যায় টিনের চাল দেওয়া মাটির বাড়ি। বাড়ি ঘিরে উঠোন, উঠোনে বেশ কয়েকটা কলা গাছ, পেঁপে গাছ আর সুপুরি গাছ। উঠোনের একপাশে ধুনির আগুন ধিকি ধিকি জ্বলছে। কুয়াশার স্তর ভেদ করে আগুনটাকে ঝাপসা দেখাচ্ছে। সামান্য বাতাস বইছিল, বাতাসে গাছের পাতা নড়ে সরসর শব্দ হচ্ছিল। প্রিয়নাথের মনে হলো ঘুমিয়ে নিথর একটা গাঁয়ের শেষ প্রান্তের শেষ বাড়িটার সামনে দাঁড়িয়েছেন তিনি। বাড়িটার চারপাশে অনেকটা করে ফাঁকা জমি, আর আলো বলতে মাথার উপরে চাঁদ। বাড়ির একটা জানলা দিয়ে ভেসে আসছে লণ্ঠনের আলো। প্রিয়নাথের শীত করছিল। মাফলারটা আরো ভালো করে গলায় জড়িয়ে নিলেন। এই আমাদের ঘর বাবুজি। প্রিয়নাথের হঠাৎই মনে হলো ওদের বাড়িতে আশ্রয় নেবেন, অথচ এখনো ঠিক মতো আলাপ করা হয়নি। মেয়েটার নাম জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম কি? তার দিকে ঘাড় তুলে তাকিয়ে মেয়েটি মিষ্টি হেসে বলল, নেহা। প্রিয়নাথ ওই শীতার্ত আধারে দাঁড়িয়ে সুমিত নারায়ণের ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল। তার পা ফেলার ছন্দে গরমিল হয়ে গেল। সুটকেসটাও হাত থেকে পড়ে যেতে চাইছিল। সময় মতো সতর্ক না হলে সেটাকে সামাল দেওয়া যেত না। কাঁচা উঠোন পেরিয়ে সামনের ঘরটায় ঢুকতেই উষ্ণতার ওম পেলেন প্রিয়নাথ। ঘরের হ্যারিকেনের আলোয় নেহাকে ভালো করে দেখলেন। এই মিষ্টি মেয়েটা কি সুমিতের ভয়ের কোনো হদিশ দিতে পারবে? ঘরে একটা ভাঙা চেয়ারে একজন বৃদ্ধ বসেছিলেন। চাদর মুড়ি দেওয়া শরীরে শুধু মাথার সাদা চুল, সাদা গোঁফ আর ছানি পড়া গোলাটে চোখ নজর টানে। নেহা পরিচয় করিয়ে দিল, বলল ওর বাপুজি। তারপর দেহাতি ভাষায় ওর বাবাকে কি যেন বলল। উত্তরে বৃদ্ধ মানুষটি আলতো করে বার কয়েক ঘাড় নাড়লেন। নেহা প্রিয়নাথকে বসিয়ে ছুটে ভেতরে ঘরে ঢুকে গেল। একটু পরেই একজন বৃদ্ধা ও একজন তরুণকে একরকম হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নেহার মা ও দাদা। বৃদ্ধার মুখের চামড়ায় অকালে বড় বেশি ভাঁজ পড়েছে, তবে চোখ দুটোয় মায়ের মমতা মাখানো। নাকের উপর নলক, কানে দুল, মাথার চুলে পাক ধরতে শুরু করেছে। নেহার দাদার রোগা কালো চেহারা, চোখ দুটো কেমন যেন শূন্য দৃষ্টিহীন। কপালে লম্বা একটা কাটা দাগ, মাঝে মাঝে কেশে উঠছে, বোধহয় ঠান্ডা লেগেছে। একটা অদ্ভুত গন্ধ প্রিয়নাথের নাকে আসছিল, অনেকটা বুনো ফুলের গন্ধের মতো। আলাপের পালা শেষ হলে নেহা প্রিয়নাথকে ভেতর দিকের একটা ছোট ঘরে নিয়ে গেল। বলল, এই ঘরে আপনি থাকবেন, আপনি হাত মুখ ধুয়ে দিন আর আমি চায় বানাতে দিয়ে আসছি। নেহা হাত পা নেড়ে কথা বলছিল। ওর ভাষা পুরোপুরি বুঝতে না পারলেও ওর অঙ্গভঙ্গি ভূতনাথকে বুঝতে সাহায্য করছিল। নেহার সঙ্গে আলাদা করে কথা বলার জন্য ভূতনাথের আর তর সইছিল না। সুটকেস খুলে দরকারি জিনিসপত্র বের করে খাটিয়ার ওপরে চাদর মুড়ি দিয়ে বসলেন ভূতনাথ। নেহার জন্য অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই নেহা চা নিয়ে এলো। প্রিয়নাথের হাতে চায়ের গ্লাস ধরিয়ে দিয়ে মেঝেতে চাটাই পেতে বসে পড়ল। বুনো ফুলের গন্ধটা আবার প্রিয়নাথের নাকে এলো। বাবুজি, এখানে আপনি কোন কাজে এসেছেন? এই একটু আধটু ঘুরে বেড়াতে, ফটো তুলতে। আচ্ছা, মাস দেড় দুই আগে কোনো ছোকরা বাবু তোমাদের বাড়িতে এসেছিল? বাবুর খুব ফটো তোলার শখ ছিল। হ্যাঁ, এসেছিল। আর ও পড়া রাস্তা থেকে এদিক ওদিক ঘুরছিল। আমি ডেকে নিয়ে এসেছি। আমার বাড়িতে 2-4 দিন ছিল। এখানে अनजान आदमीকে कोई বাড়িতে থাকতে দেয় না, কিন্তু আমরা কোনো মেহমানকে কখনো ফেরাই না বাবুজি। মাঝে মাঝে আমাদের বাড়িতে না মেহমান আসে, আমি ডেকে দিয়ে আসি। এই ছেলেটার নাম কি ছিল? সুমিত। প্রিয়নাথ বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। একটা সিগারেট ধরিয়ে গাঢ় টান দিলেন। নাম তো नहीं जानते বাবুজি, আমি আপনার নামও কি জানি? আমি প্রিয়নাথ, প্রিয়নাথ জোয়ারদার। প্রিয়নাথ নিজের নাম বললেন।
বললেন ফটো তোলার শখের কথা। তারপর শহরের টুকটাক গল্প শোনাতে লাগলেন। চা সিগারেট শেষ হয়ে গেল। হঠাৎ গল্পের মাঝে লাফিয়ে উঠে পড়ল নেহা। বলল, আরে বাপরে, ন্যাপ চলতেও বাবুজি, দের হয়ে গেছে। ফুটফুটে প্রাণবন্ত কিশোরীটির মুখের দিকে তাকালেন প্রিয়নাথ। কিসের দেরি হয়ে গেছে? প্রিয়নাথের কপালে ভাঁজ পড়ল। নেহা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরে থালা আর বাটিতে নিয়ে এলো রুটি ও সবজি। প্রিয়নাথের ডিনার। মেঝেতে থালা বাটি সাজিয়ে কাঁসার গ্লাসে জল দিয়ে গেল নেহা, সঙ্গে একটা বাড়তি হ্যারিকেন। কিন্তু সেই আলোয় মলিন ঘরটা যেন আরও মলিন হয়ে উঠল। প্রিয়নাথের অন্তত তাই মনে হলো। নেহা যাওয়ার আগে বলে গেল, খাওয়া হয়ে গেলে বাসনগুলো দরজার বাইরে রেখে দিতে, আর বাবুজি যেন বাইরের উঠোনে গিয়ে হাত ধুয়ে নেন। নেহা খুব ব্যস্তভাবে চলে গেল। বলল, এখন খাপিকে শুয়ে পড়ুন বাবুজি, কাল আবার দেখা হবে। ঘড়িতে এখনো 8টা বাজেনি, অথচ শীত অন্ধকার আর নির্জনতা ঘড়ির কাঁটা যেন 3-4 ঘন্টা এগিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে বিছানায় এসে জুত করে বসলেন প্রিয়নাথ। হ্যারিকেন দুটো নিবু নিবু করে দিয়েছেন, ফলে সিগারেটের আগুনটাই বেশ জোরালো মনে হচ্ছে। আষ্টে পৃষ্ঠে কম্বল মুড়ি দিয়ে নানান কথা ভাবছিলেন। 2 মাস আগে এখানে এসে সুমিত ঠিক কি কি করেছিল? প্রিয়নাথ কি এখন সেই ভূমিকায় হুবহু অভিনয় করে যাচ্ছে? টিভিতে দেখা অ্যাকশন রিপ্লের মতো? নেহাদের চাপা কথা কানে আসছিল। ওরা কি শোয়েনি? নেহা তাহলে এমন ব্যস্তভাবে চলে গেল কেন? একটু পরে সিগারেট শেষ করে শুয়ে পড়লেন প্রিয়নাথ। ওর ক্লান্ত শরীর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ভোরবেলা বেশ বেলা করে ঘুম ভাঙল প্রিয়নাথের। আড়মোড়া ভেঙে দিন শুরু করতে গিয়েই বেশ অবাক হয়ে গেলেন। নেহারা কেউ বাড়ি নেই। ওরা 4 জনই সকালবেলায় গেল কোথায়? গোটা বাড়িটাই চক্কর মেরে দেখলেন প্রিয়নাথ। কেউ কোথাও নেই। সবকটা দরজাই হাট করে খোলা, অথচ আসবাবপত্র, রান্নার জায়গা ইত্যাদি দেখলে মনে হয় ওরা আবার যে কোনো মুহূর্তে ফিরে আসবে। 1 কাপ চায়ের জন্য মনটা আনচান করছিল, তাই মোটামুটি তৈরি হয়ে বেরিয়ে পড়লেন প্রিয়নাথ। সঙ্গে নিলেন ক্যামেরা আর কম্পাস। কুয়াশা কম থাকায় সূর্যের দাপট নেহাত মন্দ নয়। সামান্য ঘোলাটে দিনের আলোয় এলাকাটা আরো ভালো করে দেখলেন। নেহাদের বাড়িটা বলতে গেলে একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। চাষ জমি আর পুকুর পেরিয়ে আরও যে 2-4টে মাটির বাড়ি চোখে পড়ে, সেগুলোতে কেউ বাস করে বলে মনে হলো না। আর দূরে তাকালে শুধু ধুধু মাঠ আর বড় বড় গাছপালার দল। মনে হয় যেন নেহাদের বাড়িটাই লোক বসতির শেষ সীমানা। প্রিয়নাথ আন্দাজে ভর করে এগোলেন। অনেক দূর গেলে হয়তো কাল রাতের ঘর বাড়ি দোকানপাট চোখে পড়তে পারে। পথে বেশ কয়েকটা ছবি তুললেন। পকেট থেকে কম্পাস বের করে মাঝে মাঝে উত্তর দিকটা দেখে নিচ্ছিলেন। হঠাৎই দেখলেন বেশ দূরে মেঠো পথ ধরে 3 জন মানুষ হেঁটে যাচ্ছে। প্রিয়নাথ তাড়াতাড়ি পা চালাতে শুরু করলেন। একটু পরেই ওদের ধরে ফেললেন। 1 জন পুরুষ ও 2 জন মহিলা। তার মধ্যে একজনের বয়স এত কম যে অনায়াসে মেয়ে বলা যায়, আর পুরুষটির হাতে একটি সুটকেস। প্রিয়নাথ হাঁপাতে হাঁপাতে পুরুষটিকে জিজ্ঞেস করলেন, কোন দিকে গেলে খাবার দাবারের দোকানপাট পাওয়া যাবে বলতে পারেন? লোকটি প্রিয়নাথের পোশাক আশাক চেহারা খুঁটিয়ে মেপে নিল। তারপর বলল, চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা টাঙ্গা স্ট্যান্ডের দিকে যাচ্ছি, পথে দোকানপাট পড়বে। মিঠো পথ ধরে হাঁটতে হাঁটতে লোকটির সঙ্গে আলাপ করলেন প্রিয়নাথ। ওর নাম মহাবীর সাউ, সঙ্গে ওর বউ অমলা দেবী আর ছোট মেয়ে হীরা কুমারী। ও দ্বার ভাঙার সিধৌলি গায়ে থাকে। সদরিয়া এসেছিল বউয়ের জড়িবুটি চিকিৎসার জন্য। এদিকে একজন ধন্বন্তরী সাধু বাবা বসেন তার কাছে। ফেরার পথে লহরিয়া সারাই থেকে একটু কাজ সেরে ফিরবে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। মহাবীরের কাছ থেকে এদিকটার খুব একটা বিশদ খবর পাওয়া গেল না, তবে ও প্রিয়নাথকে একটা চায়ের দোকানে পৌঁছে দেয়। প্রিয়নাথ ওদের 3 জনের ফটো তুললেন। ওরা হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। প্রিয়নাথ চায়ের দোকানে ঢুকে 1 গ্লাস চা নিয়ে বসলেন। ঠিক করলেন আজ সারাটা দিন নেহাদের সম্পর্কে সুমিতের ব্যাপারে খোঁজ খবর নেবেন। এখানকার মানুষজন কথাবার্তায় এত সহজ সরল, অথচ অচেনা মুসাফিরকে কিছুতেই আশ্রয় দেয় না। সে কি ভয়? তাহলে সবাই যে ভয় পায়, নেহারা সেই ভয় পায় না কেন? বরং নেহার কথা অনুযায়ী কিন্তু আমরা কোনো মেহমানকে কখনো ফেরাই না বাবুজি, মাঝে মাঝেই আমাদের বাড়িতে না। সারাটা বেলা নানান জায়গায় ঘুরে ঘুরে জিজ্ঞাসাবাদ করে ছবি তুলে কাটালেন প্রিয়নাথ, কিন্তু তার অনুসন্ধান এতটুকু এগোলো না। নেহাদের কেউ চিনতেই পারল না। ওদের বাড়িটা কোন দিকে সেটা আন্দাজ করে বলা সত্ত্বেও কোনো লাভ হলো না। সবাই ঠোঁট উল্টে মুখ চাওয়াচাবি করতে লাগলো, আর প্রিয়নাথকে অবাক হয়ে দেখতে লাগলো। সুতরাং একরকম ব্যর্থ হয়ে বেলা 1:30 নাগাদ
নেহাদের বাড়িতে ফিরলেন প্রিয়নাথ। তবে ফেরার কাজটা মোটেও সহজ হয়নি। বহু লোককে জিজ্ঞেস করে নানান গাছ আর বাড়ির নিশানা দেখে অবশেষে ফিরতে পেরেছে। কিন্তু আশ্চর্য, নেহাদের বাড়িটা সেই সকালের মতোই একা একা দাঁড়িয়ে আছে। ওরা এখনো বাড়ি ফেরেনি। খাওয়া দাওয়ার ব্যাপারটা প্রিয়নাথ পথেই সেরে এসেছে। এখন কোনো মতে স্নান সেরে নিয়ে নিজের ঘরে আস্তানা গাড়লেন। নোট বই বের করে তাতে আধ ঘন্টা ধরে নানান রকম মন্তব্য লিখলেন। প্রিয়নাথ যখনই কোনো অভিযানে বেরোন তখনই সঙ্গে নেন বিশেষ সরঞ্জামের থলে। এবারও সেটা সঙ্গে এনেছেন। তাতে আছে ক্যামেরা, টর্চ, প্রচুর ব্যাটারি, মোমবাতি, মার্কার, থার্মোমিটার, কম্পাস আর পেন্ডুলাম। হঠাৎ কি মনে হওয়াতে সুটকেস খুলে থলে থেকে পেন্ডুলামটা বের করে নিলেন। সুতো ধরে ঝুলিয়ে ওটাকে দোলাতে লাগলেন। দুলুনিটা সামান্য এলোমেলো হচ্ছে বলে প্রিয়নাথের মনে হল। তার কপালে ভাঁজ পড়ল। ঠান্ডা বাতাসে গায়ে কাঁটা দিল। প্রিয়নাথ পেন্ডুলামটা রেখে দিলেন। দরজা বন্ধ করে কম্বল জড়িয়ে শুয়ে পড়লেন খাটিয়ায়। মনে মনে ঠিক করলেন এখানে একদিনের বেশি তিনি থাকবেন না। সুমিতের ভয় পাওয়ার রহস্যের কাছে হয়তো শেষ পর্যন্ত তাকে হার মানতে হবে। সন্ধ্যের আধার নেমে আসতেই প্রিয়নাথ হ্যারিকেন জেলে নিয়েছেন। মনে মনে ভেবেছেন নেহারা যদি নিতান্তই আর না ফেরে তাহলে ওদের রান্নার জায়গা হাতড়ে যা পাবেন তাই মুখে গুঁজে দিয়ে কোনো রকমের রাতটা কাটিয়ে দেবেন। তারপর ভোর হলেই মহাবীরের চিনিয়ে দেওয়া পথ ধরে সোজা চম্পট। কিন্তু তার আর দরকার হল না। সন্ধ্যে 6:30 নাগাদ নেহাদের কথাবার্তার আওয়াজ শুনতে পেলেন প্রিয়নাথ। বেশ অবাক হয়ে ঘর থেকে বেরোতে যাবেন তার আগেই চঞ্চল পায়ে নেহা ঘরে এসে ঢুকল। ওরা হুট করে কোথায় চলে গিয়েছিলে? মাথা নিচু করল নেহা। তারপর অপরাধীর চোখে প্রিয়নাথের দিকে তাকিয়ে বলল, রোজ আমাদের ওরকম চলে যেতে হয়। রাত বেরোনোর আগেই আমরা চলে যাই, আবার আন্ধেরা নেমে এলে ফিরে আসি। কোথায় যাও? কি দরকার সেখানে যে রোজ যেতে হয়? আপনার জন্য চাই নিয়ে আসি, এসে বলছি। বেনি দুলিয়ে নেহা চলে গেল। মিনিট 5 পরে নেহা ফিরে হাতে গরম চায়ের গ্লাস। প্রিয়নাথের হাতে গ্লাসটা দিয়ে কাল রাতের মতোই মেঝেতে বসে পড়ল। তারপর খানিকটা যেন বিষণ্ণ গলায় বলল, ইধার সে আমাদের রোজ চলে যেতে হয় বাবুজি। আর কেন যেতে হয় সেটা আপনি আমাদের সঙ্গে যাবেন? নেহার প্রস্তাবটা এত আচমকা এলো যে প্রিয়নাথ সঙ্গে সঙ্গে কোনো জবাব দিতে পারলেন না। নেহা আপন মনে বিড়বিড় করে বলে চলল, আমাদের বাড়িতে যখন সব মেহমানরা আসেন আমরা সঙ্গে নিয়ে যাই। উধার যাকে না আপ ফটো খিঁচতে পারবেন। হ্যাঁ। শেষ কথাটা নেহা উৎফুল্ল ঢঙে বলল। উৎসাহ নিয়ে তাকালো ভূতনাথের দিকে। প্রিয়নাথের মধ্যে কেমন একটা মহিয়া ভাব জেগে উঠেছে। অমিত বাবু তোমাদের সঙ্গে গিয়েছিলেন ছবি তুলতে? हाँ गए थे तो, लेकिन वो बाबू का नाम नहीं पता। ঠিক আছে, আমি আজ তোমাদের সঙ্গে যাব। চাটাই ছেড়ে উঠে পড়ল নেহা। খুশির গলায় বলল, जाके माँ और बाबूजी को भी बता के आती हूँ, और अपना खाना खत्म हो गया हम लोग बेरिए पड़े। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গাঢ় আধার ও শীতের মধ্যে প্রিয়নাথ যখন ওদের সঙ্গে বেরোলেন তখন রাত 9:30। শীতের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রিয়নাথের চেহারা মাপে প্রায় সুমো যোদ্ধাদের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। সঙ্গের ঝোলা ব্যাগে ক্যামেরা ছাড়াও নিয়েছেন টর্চ, টর্চের ব্যাটারি, কম্পাস, থার্মোমিটার আর পেন্ডুলাম। অন্ধকারে কুয়াশা ভেদ করে আরও অন্ধকার 5টা ছায়া এগোচ্ছিল। সকলের আগে প্রিয়নাথ আর নেহা, পেছনে বাকি 3 জন। কারো মুখে কোনো কথা নেই, যেন সবানুগমনে চলেছে সবাই। প্রিয়নাথ হঠাৎই হোঁচট খেলেন। নিজেকে সামলে নিয়ে টর্চ জ্বাললেন। নেহা সঙ্গে সঙ্গে বলল, বাতি নিভিয়ে দিন বাবুজি, আমি আপনার হাত ধরছি। অন্ধকারে প্রিয়নাথের হাত ধরল নেহা। স্পর্শে সম্মোহন করা যায় কিনা প্রিয়নাথ জানে না। আর প্রিয়নাথের যেরকম মন এবং বয়স, তাতে কিশোরী নেহাকে নিয়ে কোনো রকম অন্যায় কল্পনা তার কাছে নেহাতি হাস্যকর। কিন্তু তবুও কোনো এক রহস্যময় কারণে নেহার হাত ছুঁতে প্রিয়নাথ কেমন এক অলৌকিক ভরসা পেলেন। আকাশ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। প্রিয়নাথদের ঘিরে রেখেছে গাঢ় কুয়াশার স্তর। বেশি দূর নজর চলে না। ঠান্ডা বাতাস যেন বাতাস নয়, বরফ। প্রিয়নাথ জ্যাকেটের উপর শাল জড়িয়েছেন। সেটাকে প্রাণপণে আঁকড়ে ধরেছেন শরীরে। আড়ষ্টভাবে সাবধানে পা ফেলছেন, অথচ নেহার চলা কত সহজ স্বাভাবিক। ওই পথ নিশ্চয়ই ওর অনেক চেনা। বেশ কিছুক্ষণ হাঁটার পর প্রিয়নাথের
সময় দিক সবই গুলিয়ে গেল। অকারণেই একটা ভয় তার মনের ভেতরে ঢুকে পড়তে চাইল। তিনি লড়াই করে সেটাকে চৌকাঠের বাইরে আটকে রাখলেন। সেই রকম একটা মনের অবস্থাতেই তিনি চাপা গলায় নেহাকে জিজ্ঞেস করলেন, নেহা, আমরা কোথায় যাচ্ছি? একটু পরেই দেখতে পাব। নেহা এত অস্পষ্ট গলায় কথাটা বলল যে বেশ চেষ্টা করে ওর কথা শুনতে পেলেন প্রিয়নাথ। মিনিট খানিক চুপ করে থাকার পর নেহা আবার কথা বলল, যেখান দিয়ে আমরা হাঁটছি বাবুজি, বহুত দিন পহলে এখানে একটা গাঁও ছিল। সেই গাঁয়ের নাম ছিল তিন কাহানি। তিন কাহানির आखिर में ছিল বড় বড় মাঠ, खेत। उसके बाद सदरिया। তিন কাহানি আর সদরিয়ার বর্ডারে আমরা থাকতাম। তার মানে নেহা? প্রিয়নাথ ডেকে উঠলেন। নেহার হাতটা হঠাৎই শীতের চেয়েও ঠান্ডা মনে হল। ডরনা মত বাবুজি, বলেই নেহা প্রিয়নাথের হাতটা ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে ওর ছায়া শরীরটা কুয়াশায় মিলিয়ে গেল। নেহা, নেহা! যে তিনজন এতক্ষণ ধরে নিঃশব্দে ওদের অনুসরণ করছিল তারা কেউ নেই, সেখানে শুধুই কুয়াশা। প্রিয়নাথ টর্চে জ্বাললেন। সেই আলোয় কম্পাসটা বের করে দেখলেন উত্তরমুখী কাঁটা দক্ষিণ দিকে মুখ করে স্থির হয়ে আছে। আলোটা নিভিয়ে দিন বাবুজি। হতবুদ্ধি প্রিয়নাথ টর্চ নিভিয়ে দিলেন, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেলেন না। টর্চ আর কম্পাস ব্যাগে ঢুকিয়ে রাখতেই নেহা আবার কথা বলল, রুকিয়ে মত বাবুজি, আসুন, আমি আপনার আশপাশেই আছি। তোমার পিতাজি মাঝি ওরা কোথায় গেলেন? वो सब आगे निकल गए हैं बाबूजी। একটু পরে আমরাও সেখানে পৌঁছে যাব। আন্দাজে ভর করে পা ফেলতে লাগলেন প্রিয়নাথ। তিনি পোড় খাওয়া মানুষ, তা সত্ত্বেও বেশ নাড়া খেয়ে গেছেন। সুনীত নারায়ণের বয়স অনেক কম। ওর অবস্থাটা কি হয়েছিল সেটা তিনি মনে মনে আঁচ করার চেষ্টা করলেন। হঠাৎই শীতটা যেন বেড়ে গেল। সামনেই দেখা গেল একটা বিশাল পুকুর। এই গাঢ় আধারেও জলের কোথাও কোথাও প্রতিফলন চোখে পড়ছে। বাকি অংশটা এক অদ্ভুত কুয়াশায় ঢাকা। পুকুরটা পেরোতেই কুয়াশা যেন ফিকে হয়ে এলো। কয়েকটা ছোট বড় গাছ চোখে পড়ল প্রিয়নাথে। গাছগুলো এপাশ ওপাশ তুলছে, অথচ বাতাস তেমন জোরে বইছে না। আর তখনই গাছের ওপরে গাঢ় আকাশে একটা নীল আভা দেখতে পেলেন প্রিয়নাথ, অনেকটা মা কালীর গায়ের গাঢ় নীল রঙের মতো। নেহা, নেহা! मैं आपके पास ही हूँ बाबूजी। কেমন যেন ব্যথা পাওয়া গলায় নেহা বলল। মনে হলো ওর ভেতরে একটা কষ্ট হচ্ছে। এমন সময় একটা গুনগুন শব্দ শোনা গেল, যেন অনেকে মিলে চাপা গলায় সুর করে গান গাইছে। খুব নিচু পর্দায় শুরু হয়ে সেই সমবেত গান উঁচু পর্দায় উঠতে শুরু করল। কিন্তু হাজার চেষ্টা করেও প্রিয়নাথ সেই অদ্ভুত ভাষার অর্থ বুঝতে পারলেন না। তবে সেই কোরাস ক্রমশ আকাশ বাতাস ছেয়ে ফেলছিল। হঠাৎই সামনে তাকিয়ে হকচকিয়ে গেলেন প্রিয়নাথ। দূরের মাঝারি গাছের মাঝে কোথা থেকে যেন হাজির হয়েছে এক প্রকাণ্ড মহিরূপ। তার ঝাঁকড়া মাথা থেকে ঝুড়ি নেমে এসেছে নিচের দিকে। তেমন অদ্ভুতভাবে হেলে গাছটা দাঁড়িয়ে রয়েছে, আর গাছের অন্ধকার শরীরে জোনাকির মতো জ্বলছে অসংখ্য লাল আলোর বিন্দু। ব্যাগ থেকে ক্যামেরা বের করলেন প্রিয়নাথ। অদ্ভুত গাছটা তাক করে শাটার টিপলেন, আর তৎক্ষণাৎ মনে পড়ে গেল সুনীতের তোলা ফটোগ্রাফটার কথা। এই সেই ফটোর রহস্য। কিন্তু এই গাছ দেখে ভয় পাওয়ার কি আছে? ক্যামেরা ব্যাগে রাখতে অদৃশ্য নেহার গলা শোনা গেল, वो तस्वीर देखे सब कुछ मालूम नहीं होगा बाबूजी। और नजदीक आइए। সম্মোহিতের মতো এগোতে লাগলেন প্রিয়নাথ। হঠাৎই একটা বাতাসের ঘূর্ণির মধ্যে পড়ে গেলেন। বরফের মতো বাতাস তাকে ঘিরে মাথা খুঁড়ে মরতে লাগলো। প্রিয়নাথের হাত পা ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগলো। অতীন্দ্রিয় ক্ষমতায় যেন বুঝতে পারলেন এখানে কম্পাস বা পেন্ডুলাম বের করে কোনো লাভ নেই। তিনি এক অন্য জগতে অন্য ঠিকানায় পা রেখেছেন। কোরাস গান এখনো বেশ জোরালো ঢঙে শোনা যাচ্ছে, উঠছে নামছে, যেন কয়েকশো মানুষ প্রাণপণে গলা মিলিয়ে সুর ধরেছে, সঙ্গে কোনো যন্ত্র অনুষঙ্গ নেই। হঠাৎই আকাশের নীল আভাটা নেমে এলো সেই অলৌকিক গাছের গায়ে। আর তখনই প্রিয়নাথ এতক্ষণ যা দেখতে পাননি তাই দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে প্রিয়নাথের হাত পা অবশ হয়ে এলো। ভয়ঙ্কর শীতেও কুলকুল করে ঘেমে গেলেন। ভয়ে চিৎকার করার জন্য হাঁ করলেন, কিন্তু
কোনো শব্দ বেরোলো না। অসংখ্য মানুষ জড়াজড়ি করে গাছটা তৈরি করেছে। গাছের ডালপালা, নিছকি ওদের হাত পা, নেমে আসা ঝুড়ি ওদের হাত, হাতের বাঁকানো আঙুল, মহিলাদের লম্বা ঝুলে পড়া চুল, উল দিয়ে বোনা সোয়েটারের মতো ওরা নিজেদের শরীর দিয়ে বুনে ফেলেছে এই প্রকাণ্ড গাছ। ওদের সমবেত শ্বাস প্রশ্বাসের সঙ্গে গাছটা ফুলে উঠছে, চুপসে যাচ্ছে, আর হাঁপড়ের মতো ফোঁস ফোঁস শব্দে নিঃশ্বাসের ঝড় উঠেছে। সেই ঝড়ে প্রিয়নাথের চাদর উঠছে, চুল উঠছে। মানুষগুলোর চোখের কোটরে ভয়ঙ্কর তীব্র এক লাল আলো জ্বলছে, যেন জ্বলন্ত কয়লার টুকরো। এই চোখগুলোকেই দূর থেকে লাল আলোর বিন্দু বলে মনে হচ্ছে। সুমিতের তোলা ফটোয় যেমন উঠেছে। প্রিয়নাথ কখনো ভয়ের এত কাছাকাছি আসেনি। তার শরীরের ভেতরটা কেমন করছিল, মাথা ডলে যেতে চাইছিল বারবার। কোরাস আর শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। সেই সঙ্গে গাঢ় নীল আলোর আভা, আর তার মাঝে উজ্জ্বল লাল বিন্দুর ঝাঁক, যেন অলৌকিক এক সম্মুখ। বহু দূর থেকে ভেসে এলো নেহার গলা। গায়ে মরক লেগেছিল বাবুজি, তাতে দিন কাহানি সব পাই খতম হয়ে গেল, সব কাহানি খতম হয়ে গেল। বহুত সাল পহলে কি বাত। তারপর থেকে আমরা ওই গাছেই একজোট হয়ে থাকি। রোজ রাতে এসে এই গাছটা আমরা তৈরি করি। দিনের বেলাতে আমাদের কেউ দেখতে পায় না। আমরা ইচ্ছে মতো কাউকে দেখা দিই আর কাউকে দিই। মেহমানদের সেবা করতে আমরা ভালোবাসি, তাই পরদেশি বাবুদের মদত করি, দেখা দিই। আমরা যে এই রাতে এখানে এসে এমন করে থাকি, সে কথা কাউকে বলো না বাবুজি, किसी को मत बताना। किसी को नहीं बताना, नहीं बताना। मैं अब उधर जाऊं? हमार अम्मा, बाबूजी, बड़ा भाई सबाई उखाने डालपाला হয়ে আছে। আমি যাই, फिर मिलेंगे बाबूजी। ফিসফিসে কোরাস আকাশ বাতাস মাতিয়ে বলে উঠল। প্রিয়নাথ আতঙ্কের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। তার দম বন্ধ হয়ে যেতে চাইছিল, কোনো ইন্দ্রিয় যেন কাজ করছিল না। সেই অবস্থায় তিনি যে কেমন করে ছুটতে শুরু করলেন কে জানে। দিগ্ভ্রান্ত অবস্থায় পাগলের মতো ছুটছিলেন। কখনো হোঁচট খেয়ে পড়ছিলেন, কখনো ধাক্কা খাচ্ছিলেন গাছের গুঁড়িতে। চশমা ছিটকে পড়ল কোথাও, হাত ঘড়িটাও বোধহয় ভেঙে গেল, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন সধরিয়া। সমস্তিপুর থেকে ট্রেনে কলকাতা ফেরার সময় প্রিয়নাথ ভাবছিলেন, এবার সুনীত নারায়ণকে সারিয়ে তোলার কাজটা অনেক সহজ হবে। আতঙ্কের উপর এক চিলতে আলো এসে পড়লে তা মুছে যায় না, বরঞ্চ তা থেকে জন্ম নেয় এক নতুন ভয় পাওয়া মানুষ। আজ না, বরঞ্চ তা থেকে জন্ম নেয় এক নতুন ভয় পাওয়া মানুষ। আজ গল্প পাঠে আমার সঙ্গে